पर भाग 2 में आप सभी को हार्दिक अभिनंदन। मैंने इस आज का संडे का सफ़र को 2 भाग में भाग किया था। तो बसरा घाट तक का एक और वहाँ से तपोवन तक का पूरा कंप्लीट भाग 2। तो इसको मैं शीर्षक रख रहा हूँ मेरा तपोवन का सफ़र भाग 1, तपोवन का सफ़र भाग 2। तो इस क्लिप को अंत तक देखने का कष्ट करें। थैंक यू। तपोवन तक आपको भी मैं लेके जाऊंगा, देखिएगा। थैंक यू। हम आ गया अभी रामचंद्रपुर नया ग्राम, झाड़ग्राम पुलिस डिस्ट्रिक्ट है ये। गाड़ीटाके এখানে রাখলাম, আমি বুলেটটাকে এখানে রাখলাম। তারপরে এখানে ছোট্ট ব্রিজ আছে, এখান থেকে আমি বেরিয়ে যাব, ভিতরে ঢুকে যাব, দেখব কি আছে। কি সুন্দর জায়গা, শীতল। মন্দির আছে এখানে, দেখলাম দোকানপাট আছে, মন্দির আছে। যাওয়া যাবে ওইদিকে? হ্যাঁ, জুতো খুলিয়া প্রবেশ করিবেন। বাবা, ও देखना है तपोवन मठ। जय मां। झाड़ग्राम नया ग्राम के अंदर है। जय बजरंगबली। तपोवन है। देखता हो হাই, কোথায় থেকে আসছো? ঝাড়গ্রাম। কি নাম? বাবা, রাধে রাধে। তুমি? ঝাড়গ্রাম পুজো করতে আসছে, পুজো দিতে। এই জায়গাটার নাম তপোবন তো? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট আন্ডারে আছে না, পুলিশ ডিস্ট্রিক্ট? ঠিক আছে। আমার বাড়ি দার্জিলিং। একটু দেখতাম আর কি, জাস্ট। কি কি আছে এখানে বলুন? আপনি কত বছর ধরে আছেন ঠাকুর মশাই? না বলতে? ও আচ্ছা, ঠিক 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 ঠিক। বাস, থ্যাংক ইউ। আচ্ছা লাগা শুনে ভালো লেগেছে। আমি দিয়েছি, আমি বসেছি, এটা ঠিক না তো? কি ডান হাতে দিলাম, বাঁ হাত জানবে না, তাই তো? প্রতিদিন পূজা হয় এখানে? একটু এই মন্দিরটা দেখার আমার ইচ্ছা ছিল। রংটাও তো সেরকম আছে। বাবা, আমি দার্জিলিং। এটা কি আছে ভিতরে? সমাধি আছে। তপোবন, সীতামা। একটু মানে ইতিহাস তো বলতে পারবেন আপনি? ইতিহাস তো বলতে পারবেন? সীতামায়ের মন্দির কেন হলো আর কি, একটু তো জানাবেন। সেটা ওইটা উঠবে। এই যে তপবনটাকে এলেন, কি দেখলেন না? একটা মন্দির দেখলেন। এইটা রদনাকর দস্যু লোকজন মাত্র, এই যে এইটা সমাধিটা তার, যে লোকজন মাত্র রদনাকর। আর ওই উপরে যেটা ডুবুরি যাচ্ছে ওইটা রদনাকরের, মানে ওইটা লব গুছের আঁতুল ঘর। ওইটা লব গুছের আঁতুল ঘর।
তাহলে এইটা তপবনটা কার না দস্যু রত্নাকর, উনি হলেন বাল্মীকি, রামায়ণটা উনি রচনা করেছেন। কি রচনা করেন না 7 কাণ্ড রামায়ণ উনি রচনা, কার আদেশে না ব্রহ্মার আদেশে, ব্রহ্মা নারদের কৃপায় উনি রামায়ণটা রচনা। আপনার শুভ নামটা গুরুজি? আমার নাম হচ্ছে জগন্নাথ দাস। ঠিক আছে, ওনার মহাশয়ের কাছে আমি কিছু শুনবো, কেন ইতিহাস তো বলতে হবে, তো দূর থেকে এসে আপনাদেরকে জানাতে হবে। এইবারে যে এলেন, এই যে মায়ের যে মন্দিরটা দেখলেন, এই যে মন্দির সমাধি, এই যে বিল্ডিং বাজার বিশ্রামাতুর ঘর, তাহলে ব্রহ্মার আদেশে রামায়ণটা উনি রচনা করলেন। উনি রচনা করলেন না 7 কাণ্ড রামায়ণ। 7 কাণ্ড রামায়ণে কি বলছে? আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরাকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরাকাণ্ড, 7 কাণ্ড হয়ে গেল। কিন্তু ব্রহ্মার আদেশে যে 7 কাণ্ড রামায়ণ রচনা করে বলে কিন্তু লেখা হয়ে গেছে, কিন্তু পড়তে পারি। মা সরস্বতীর আরো হয়তো পড়ে কি দেখলেন যে আমি তো বুঝলাম মতো রামের বনবাস 14 বছর, এটা ভুল লেখা হলো। আরেকটু আগে কি দেখলেন না পঞ্চবটি বন থাকতে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাবে, এটাও তো ভুল লেখা হলো, কাটা যাবে না। আরেকটু আগে কি দেখলেন না রাবণ বংশ ধ্বংস হবে, যেমন সীতাকে নিয়ে যাবে রাবণ বংশ ধ্বংস হবে। তাহলে কে করবে ধ্বংস? না রাম লক্ষণ হনুমান যে লঙ্কা ধ্বংস করে সীতাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় গিয়ে 14 বছর যুদ্ধ লড়াই করে কেটে গেল। এবারে মাকে যে লঙ্কা ধ্বংস করে অযোধ্যায় নিয়ে গেল মা সীতাকে, এবারে মেয়েরা দিকে সীতা তোমাকে যে রাবণ দিয়ে গেল তার মুখ দেখেছো না? ওর মুখের দিকে তাকাইনি, দেখেছি 10টা মাথা 20টা হাত। তোমরা কি দেখবে না? বলে মোদের দেখতে ইচ্ছা হয়। খড়ি আনো, একটা মেয়ে খড়ি এনে দিল, মাটিতে 10টা মাথা 20টা হাত অঙ্কিত করা হলো। মা সীতার গর্ভ তখন 5 মাসে, যে যার দেখে দেখে চলে গেল। রামের কানকে তার আগে যায়, সীতা ভালো মেয়ে নয়, রাবণ লেগে। রাম তখন ভাবতো পরের কথা, হয়তো সীতাকে পরিত্যাগ করতে পারিনি, আরও কি হয়ে উঠে দেখলেন যে কিছুদিন পরে রামে এই 10টা মাথা 20টা হাত। সীতা মার গর্ভ তখন 5 মাসে। সীতাকে প্রশ্ন করলো মাথা হলো কি না? মেয়েকে দেখালাম, মেয়েরা আগবে কেন? এই বলতে সব মেয়েরা দেখে দেখে চলে গেল। রাম আসছে, দেখলে 10টা মাথা 20টা হাত। তখন সীতা মাকে প্রশ্ন করলে আচ্ছা এই মাথাগুলোকে না? বলে আমি একে দেখালাম মেয়েরা ধরতে না? বলে না, তুমি রাবণকে ভালোবাসো, নাহলে তুমি আগবে কেন? এই যার দেখে দেখে চলে গেল। লক্ষণকে ইঙ্গিত করে লক্ষণকে তপবনে ছেড়ে দিয়েছো। লক্ষণ কাঁদতে কাঁদতেই তপবনে, এটা সীতামার বনবাস। আমার এই মন্দিরে আছে। এটা সংক্ষেপে অনেক কম সময়ের মধ্যে উনি বলে দিলেন কেন এইখানে। তার কম সময়ের মধ্যে বললাম কেন, বলতে গেলাম অনেক সময় লাগে। জি, আমি তো আসার একটা খুব মানে পেলাম, অর্থ হলো আর কি, সার্থক হলো যে আপনার মতো লোকের সঙ্গে আমি এই ফটো তুলতে পেরেছি। নর্মদাও গেলাম বোধ হয় 5-6 বছর আগে। নর্মদা পরীক্ষা 4,500 কিলোমিটার, 6 মাস 10 দিনে কভার করছিলাম হেঁটে। অমরকণ্টক থাকতে শুরু করে গুজরাটের আড়খিয়া পেরিয়ে উত্তর তট দিয়ে আবার অমরকণ্টক 6 মাস 10 দিন। 6 বছর আগে সেটাও দেখছিলাম 3টে তো নাসিক আছে, বিহারে এইরকম নিরবিলি জায়গা দেখা যায় না। আমারও সৌভাগ্য যে আপনার মতো গুরুজির সঙ্গে আমি দেখা হলো। দেখুন ভিউয়ার্স, ইনার কাছ থেকে যত শুনলেন অনেকটাই আর কি কম সময়ের মধ্যে, কেন ওনারা খুব ব্যস্ত থাকেন। ভোগে লাগাবো, ঠিক আছে। এই যে ঠিক আছে, খুব ভালো লেগেছে। আপনি ভালো শান্তিতে, আপনারা শান্তি থাকলে আমাদেরও শান্তি হয় আর কি, নাহলে এত দূর থেকে আসা মানে হয় না। এইবারে এই যে দেহটা, এই দেহটা কার? গোবিন্দ দিয়েছে। কিসের জন্য দিয়েছে? সংসারে কাজ করো, অফিসে কাজ করো, তোমাকে দেহটা দিলাম। তাহলে এই যে তোমাকে ঘরটা দিলাম, দেহ ঘরটা গোবিন্দ। তাহলে আমার কি আছে? আমার খালি নিঃশ্বাসটা যাচ্ছে, এইটুকু আমার। আমি বলতে আমার মানে ওই যে নিঃশ্বাসটা যাচ্ছে, এইটা আমার। ঘরটা তার। তাহলে ঘরের তো ভাড়া মিটাতে হবে। ঘরের কি ভাড়া লাগবে? টাকা লাগবে না, নাম করতে হবে। নাম করলে ভাড়া মিটবে, না হলে কিন্তু বাকি রয়ে যাবে। আপনার ঘরে যদি ভাড়া করে যদি থাকি, আপনি আমাকে যদি না ভাড়া দেওয়া হয়, আপনি বলবেন আমার ঘরের ভাড়া দিয়ে গেল নি, তো গোবিন্দ কি বলবে? আর গোবিন্দর এই যে ঘরটা কখন মানে দিনের বেলা, রাত্রে আর দিনকাল নাই, ঘাটে ধাক্কা দিয়ে বার করে দিও। কখন বার করবে বলা মুশকিল, কেউ জানে না। এটা এইটা মানে অনেক বড় কথা। এইটাকে একটু মাথা ঘামাতে হবে। খুব ভালো লাগলো। কখন ধাক্কা দিয়ে বার করবে বলা মুশকিল। আচ্ছা, হ্যাঁ, প্রণাম। চলে বসে খুব ভালো লেগেছে। আমার ঘর থাকতে আমার বলতে ভাড়ার ঘর আছি, ভাড়ার ঘরে আছি আমরা।
শুনলেন তো ভিউয়ার্স, দেখুন এত মানে কি বলবো, এটা আন্তরিক হৃদয় থেকে যেগুলো আধ্যাত্মিক কথাগুলো শোনার জন্য আমি এসেছিলাম, আমি পেয়েছি। আপনাদেরকেও আমি অনেক এখান থেকে মা সীতার আশীর্বাদ নিয়ে যাব, গুরুদেবের সঙ্গে কিছুক্ষণ থেকে আমি চলে যাব এখান থেকে। খুব ভালো লেগেছে। একা যাবো, আমি একা মানে যাও অনুভব একদম খারাপ। খুব ভালো লাগলো স্যার। দেখেছেন তো, আমি আসছি কোনো জায়গা 2 কিলোমিটার ফার, লব কুশের জন্মস্থান, বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড, সীতাধুনী, লব কুশের জন্মস্থান। এই হল लव कुश जन्म स्थान। देखिएगा लव कुश का जब जन्म लिया था यहाँ पर वाल्मीकि मुनि यज्ञ कुंड मैं दिखाता हूँ आपको। देखिए ये वाला है यज्ञ कुंड, ये वाला। গুরুদেব প্রণাম। আপনাকে আমি এই সম্বন্ধে কিছু কথা বলবেন? যজ্ঞ এটা আপনার রামায়ণের কথিত 3.5 ঘন্টা রামায়ণ আপাতত 10 মিনিট না বলে কি করে বুঝবেন? সেই বলতে যদি অনুমতি দেন বলতে। একটা সময় একটু আপনাদেরও সময় খুব অভাব, এখানে এসে ডিস্টার্ব করলে তো লাভ নেই না। ডিস্টার্ব শর্টে কিছু শর্টকারিতে বলতে হবে। আমি দেখলাম লব কুশের জন্ম স্থান বলে এখানে, তাই তো? হ্যাঁ, এটাই। জয় গুরু। ওম বিদ্যা দদায়ত বিনয়ং ওম তৎশান্তি পরম ব্রহ্ম ওম সর্বশক্তি পরায়ণ ওম সর্বকার্যে শুভ সিদ্ধি ওম এই তপবন হচ্ছে দস্যু নামে যিনি রচনা করেছিলেন। ওনার কর্মজীবন ছিল দস্যু বৃত্তি করা। এই গভীর অরণ্যে তিনি চলার পথ দিয়ে ডাকাতি করতেন। সেই ডাকাতি করা, শয়তানি করার বহুদিন যাবৎ পরিপূর্ণতার মধ্য দিয়ে একদিন ব্রহ্মা এবং ভগবান বিষ্ণু পাঠালেন নারদ ঋষিকে। নারদ, তুমি ভারত ভূমি পরিক্রমা করে এসো। নারদ ঋষি যখন এই গভীর অরণ্য পথে পরিক্রমা করতে করতে যখন প্রবেশ করেন, গাছের আড়াল থেকে দেখছেন দস্যু লোকজনকে মেরে নিস্তেজ ভাবে বিনাশ করে নিচ্ছে। তখন দেখে নারদ চলে গেলেন, চলে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে তারই বার্তা বহন করলেন। ভগবান বিষ্ণু তখন নারদ এবং ব্রহ্মাকে উভয় দুজনকে বললেন, ব্রহ্মচারী সন্ন্যাসী বেশি ওই দস্যুর সম্মুখ পথ দিয়ে গমন করো। তখন নারদ এবং ব্রহ্মা এসে দস্যুর সম্মুখ পথে যাত্রা করলো। যেই মুহূর্তে দস্যু দেখলো লোহার একটি লাঠি নিয়ে মারার জন্য প্রস্তুতি, সেই মুহূর্তে ব্রহ্মা বাবা দুটি হাত তুলে বলছে, বাবা এ কি করছো? তখন দস্যু বলছে, আমি তোমাদেরকে মেরে শেষ করে দেব। তখন ব্রহ্মা বললেন, বাবা আমাদেরকে মেরে তোমার লাভ কি হবে? আমরা তো ব্রহ্মচারী সন্ন্যাসী, আমাদের দেহ আর বস্ত্র ছাড়া কিছুই নেই। দস্যু বলো, ওসব রাখো, তোমাদের মতো ব্রহ্মচারী সন্ন্যাসীকে আমি শত শত বধ করেছি। তখন ব্রহ্মা বলেন, কেমন কাজ? না, আমার কাজ হচ্ছে আমার ওই পথ দিয়ে যারা যায় কাজ কোনো একজনকে কখনো না ছাড়ি। কেন ছাড়ি না? ছেড়ে দিয়ে গ্রামগঞ্জে গিয়ে বলবে ওইখানে দস্যু একজন লোক আছে, সবাইকে নিধন করি, তখন এই পথে কেউ যাবে না, তখন আমার ওই জীবিকা বন্ধ হয়ে যাবে। তখন ব্রহ্মা বলেন, এই যে কর্ম করছে এই কর্ম তো ভালো নয়, এর ফলশ্রুতি ভোগ তোমাকেই করতে হবে। তখন দস্যু বলছে, কেন? এখানকার লুট করা যা কিছু ধন সম্পদ সমস্ত বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে মা বাবা সবাই মিলেমিশে ভাগ করে খায়, সবাই আমার কর্মফলের ভাগিদার হবে। তখন দস্যু বলছে, যাই হোক, এবারে কর্মফল এমন একটা বস্তু, কেউ কারো কর্মফলের ভাগিদার হয় না। যার যেমন কর্ম তার ফলশ্রুতি ভোগ তাকে তেমনই করতে হয়। তখন তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সবার মুখ থেকে শুনলেন কেউ ওনার কুকর্মের ফলশ্রুতি ভাগিদার হলো না। দুঃখ মনে ফিরে এসে ব্রহ্মার পায়ে পড়ে কাঁদছেন, প্রভু কি হবে আমার উপায়? ব্রহ্মা বলেন, বাবা উপায় আছে, ওইখানে বসে তুমি মরা নাম জপ করতে থাকো। তিনি মরা নামে ব্যস্ত হয়ে তারপরে রাম নামে প্রবাহিত হয়ে এখানে মহামুনি বাল্মীকি হয়ে তিনি 7 কাণ্ড রামায়ণ রচনা করলেন এই তপবনে।
এই তপোবনে যখন তিনি রামায়ণ রচনা করলেন, সেই যুগে কাগজ কলম কালি ছিল না, তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে রামায়ণ রচনা করলেন পালি ভাষাতেই। সেই পালি ভাষা রামায়ণ বাংলা, ভারত, সারা পৃথিবীর 400 কবি বিভিন্ন জাতিগত ভাষায় বর্ণনা করলো। তারপরে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে প্রীতিসত্য পালন করতে 14 বছর বনবাসে গেলেন। মাতা সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ। তারপরে প্রভু রামচন্দ্র সাগর বেঁধে লঙ্কা কাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে তারপরে এইখানে লক্ষ্মণ জন্ম হলো। এটাই তার আকুল ঘর। মা সীতা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে ওইখানে অষ্টমের ঘোড়া নিয়ে পিতা পুত্রের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে লক্ষ্মণ তার সবাইকে অচেতন করেছিলেন। তারপরে প্রভু রামচন্দ্র এবং মা লক্ষণ সবাইকে চেতনা জাগিলেন বাল্মীকি। তারপরে ওইখান থেকে রামচন্দ্র ফিরিয়ে নিয়ে গেলেন। যাওয়ার পথে সামনে আছে সুবর্ণরেখা নদী। সেই নদীর তীরে ভগবান রামচন্দ্র ধনুকে তীর পড়ে গেল। সেখানে প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। সুবর্ণরেখা নদীর বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে শিব পূজা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটা রামেশ্বর তামিলনাড়ুতে, সেখানে ভগবান রামচন্দ্র সাগরে সেতু বেঁধেছিলেন। এটাই হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন। এই যে বাল্মীকি সমাধিস্থল সামনে, আর এইখানে এই হলো বাল্মীকি সমাধিস্থল। এরকম তপোবন আরো 8-10টা আছে। মহল্লা তপোবন, বিশ্বামিত্র তপোবন, বৈশিষ্ট্য তপোবন, নৈমিষর তপোবন, সিদ্ধেশ্বরী তপোবন, পঞ্চবটী তপোবন, মাতঙ্গিনী তপোবন। আরো তপোবন আছে তপ জপ নিয়ে ঋষিরা যেখানে থাকে তাকেও তপোবন বলা হয়। শান্তি। एक बार दिन आपका हाथ से। তো শুনলেন তো পুরো কাহিনীটা 4 মিনিটের মধ্যে উনি যেরকম ঘড় করে বলে দিলেন, আপনারা তো রেকর্ডে শুনবেন, আমিও শুনবো পরে। খুব ভালো লেগেছে জায়গাটা। गुरुदेव के अनेक सादर प्रणाम। उनका कहानी तो आप लोग ने सुन लिया होगा। जो ये तपोवन में आया हूँ मैं, बहुत